দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা WBHRBর বিএসসি পিবিবিএসসি হিসেবে যারা এক্সাম দিয়েছিল তাদের কোশ্চেন পেপার সলভ করা শুরু করেছিলাম এবং তার মাঝে কিন্তু থেমে গেছিলাম একটা বিশেষ কারণে, যেটা কিছুদিন আগে পোস্ট বেসিক 2026-এর এক্সাম হলো, তার সলিউশন দিতে দিতে কিন্তু আমরা এইটাকে স্টপেজ করে দিয়েছিলাম। তো আবার স্টার্ট করছি নতুন করে। 9 পর্যন্ত আমাদের হয়েছিল এবং অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এবারে রয়েছে অ্যাপ্লাইড নিউট্রিশন সেকশন। অ্যাপ্লাইড নিউট্রিশন সেকশন থেকে দেখো কত মার্কসের আসে। এখানে নাম্বার অফ কোশ্চেন রয়েছে দুটো, অর্থাৎ দুটো কোশ্চেন এসেছিলো, তাহলে 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন দেখো, এখানে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড কোশ্চেন ইজ এ পেশেন্ট উইথ এ BMI অফ 27 kg/m² ইজ ক্লাসিফাইড অ্যাজ হুইচ অফ দ্য ফলোয়িং। তাহলে তোমাকে অ্যাকর্ডিং টু WHO গাইডলাইন্স অনুযায়ী বডি মাস ইন্ডেক্সের যে রেশিও রয়েছে, যে রেঞ্জ রয়েছে সেটা জানতে হবে, ঠিক আছে। এবার বডি মাস ইন্ডেক্স আমাদের কিভাবে ক্যালকুলেট করা হয়? বডি মাস ইন্ডেক্স, এটা তো তোমরা জানো ফর্মুলাটা হয়তো, যে kg/m², অর্থাৎ ওয়েট ইন কেজিতে হবে বাই হাইটের স্কোয়ার, মিটারের স্কোয়ার হবে। তাহলে এখানে আমাদের আন্ডার ওয়েট ক্যাটাগরিতে কাদের রাখছে? আন্ডার ওয়েট ক্যাটাগরিতে রাখছে যারা বিলো 18.5 এই যে রেশিওটা, এই রেশিওটা যাদের 18.5-এর এই ভ্যালুটা 18.5-এর নিচে আসবে তাদেরকে আন্ডার ওয়েটে রাখা হবে। তারপর হচ্ছে নর্মাল ওয়েট কাদেরকে বলবো? যাদের হচ্ছে 18.5 থেকে 24.9 এই রেঞ্জের মধ্যে থাকবে তাদেরকে ধরা হবে নর্মাল ওয়েট। তারপরে দেখো ওভারওয়েট কাদেরকে ধরা হবে? 25 থেকে যারা 29 রেঞ্জের মধ্যে থাকবে তাদেরকে ওভারওয়েট ধরা হবে। অ্যান্ড লাস্ট অফ অল ওবেস কাদেরকে ধরা হবে? 30 অ্যান্ড অ্যাভাব যাদের BMI থাকবে। তাহলে এখানে দেখো প্রদত্ত যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে ওভারওয়েটের ক্যাটাগরিতে কিন্তু পড়ছে, যেহেতু 27, তাহলে 25 থেকে 29.9 হচ্ছে ওভারওয়েট। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 11 অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হোয়াট ডাজ দ্য টার্ম হিডেন হাঙ্গার রেফার টু। হিডেন হাঙ্গার বলতে কি বোঝায়? দেখো, হিডেন হাঙ্গার হচ্ছে ইজ এ ফর্ম অফ আন্ডার নিউট্রিশনের একটা ফর্ম, হোয়ার দ্য বডি ডাজ নট গেট এনাফ এসেনশিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলস। তাহলে কী পাচ্ছে না বডি? এসেনশিয়াল ভিটামিনস যেগুলো হয়, যেমন ভিটামিন A থেকে শুরু করে ভিটামিন K পর্যন্ত, এবং মিনারেলস অর্থাৎ যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস, সেগুলো কিন্তু নট এনাফ পাবে না। ইভেন ইফ দ্য পারসন কনজিউমস এনাফ ক্যালোরিজ, অনেক ক্যালোরিসও নিচ্ছে, টু ফিল ফুল, ঠিক আছে, এইটার ফুলফিল করার জন্য নিচ্ছে, বাট মাইক্রোনিউট্রিয়েন্ট নিচ্ছে না। দিস ক্যান লিড টু সিরিয়াস হেলথ ইস্যু লাইক স্টান্ট গ্রোথ। এর ফলে কী প্রবলেম হবে? স্টান্ট গ্রোথ হয়ে যাবে বা উইকেন্ড ইমিউনিটিও কিন্তু উইক হয়ে যাবে। সো হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার গোজ টু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। কিসের জন্য হচ্ছে এটা? মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য হিডেন হাঙ্গার হয়। তাহলে আমাদের অ্যাপ্লাইড নিউট্রিশন সেকশন থেকে কী কী এসছে আমরা দেখে নিলাম। এবারে দেখো অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি সেকশন থেকে, তাহলে এবারে হচ্ছে অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি সেকশন থেকে। অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি থেকে কত ওয়েটেজ রয়েছে? এখানে হচ্ছে এসেছিল নাম্বার অফ কোশ্চেন্স, দেখতে পাচ্ছ দুটো কোশ্চেন্স এসেছিলো, তাহলে 4 নাম্বার। বেশ, কোশ্চেনের দিকে আমরা এগোই। কোশ্চেন নাম্বার 12 অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হুইচ এনজাইম ইনিশিয়েটস দ্য ডিগ্রেডেশন অফ হিমের ডিগ্রেডেশন কে করে? দ্য ব্রেকডাউন অফ হিম, ঠিক আছে। হিম কোথায় থাকে আমরা জানি? হিমোগ্লোবিনে একটা হিম পার্ট থাকছে, একটা গ্লোবিন পার্ট থাকছে। গ্লোবিন পার্টটা হচ্ছে প্লাজমা প্রোটিন। তাহলে এটা হচ্ছে একটা মাল্টি স্টেপ প্রসেস। প্রথমে হিম অক্সিজেনেজ নামক এনজাইম এ কী করে? ডিগ্রেডেশন শুরু করে বাই ক্লিভিং দ্য হিম রিংটাকে ক্লিভিং করে, তারপরে কিন্তু স্টার্ট করে ডিগ্রেডেশনটা। দিস রিয়াকশন প্রডিউসেস বিলিভার্ডিন। এর ফলে কি তৈরি হয়? বিলিভার্ডিন নামক রঞ্জক তৈরি হয়। কার্বন মনোক্সাইড CO তৈরি হয় অ্যান্ড ফ্রি আয়রন Fe2+ তৈরি হয়। এরপরে স্টেপ নাম্বার 2তে বিলিভার্ডিন তারপরে রিডিউসড হবে বিলিরুবিনে। তাহলে বিলিভার্ডিন থেকে বিলিরুবিন তৈরি হবে বিলিভার্ডিন রিডাকটেজ এনজাইমের সাহায্যে। অ্যান্ড স্টেপ নাম্বার 3, বিলিরুবিন এরপরে কী হবে? ট্রান্সপোর্টেড হবে লিভারে, যেখানে UDP গ্লুকোনাইল ট্রান্সফারেজ কনজুগেট করবে ইট টু মেক ইট ওয়াটার সলিউবল ফর এক্সক্রিশন। তাহলে
এটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখতে পাচ্ছ, লাস্ট পর্যন্ত কিন্তু এটাকে ওয়াটার সলিউবল করবে কে ইউডিপি গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ, যাতে এক্সক্রিয়েশনটা সুবিধা মতো হয়। সো হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার, ইনিশিয়েট করছে কে হিম অক্সিজেনেজ নামক এনজাইম। Next question number 13, and the question is the products of lipid digestion that are absorbed include which of the following? লিপিড ডাইজেশনের প্রোডাক্ট দেখো, ডায়েটারি ফ্যাটস আমরা জানি লিপিডস প্রাইমারিলি কী হয় ট্রাইগ্লিসারাইড আর টু লার্জ, এরা কি হয় অনেক লার্জ হয়ে থাকে, টু বি অ্যাবজর্ব ডিরেক্টলি বাই দ্য ইন্টেস্টিনাল লাইনিং, ডিরেক্টলি এরা অ্যাবজর্ব হতে চায় না। তাহলে ডাইজেশন কী করে হবে? ইন দ্য স্মল ইন্টেস্টাইন প্যানক্রিয়েটিক লাইপেজ, তাহলে স্মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়েটিক লাইপেজ রয়েছে, এরা ট্রাইগ্লিসারাইডকে ফ্রি ফ্যাটি অ্যাসিডস এবং 2 মনোগ্লিসারাইডসে ব্রেকডাউন করছে। সো অ্যাবজর্পশন তাহলে কীভাবে হবে? অ্যাবজর্পশন হচ্ছে দি স্মলার কম্পোনেন্ট, এবার যেই যে ফ্যাটি অ্যাসিডস এবং মনোগ্লিসারাইডস হলো এই কম্পোনেন্টসগুলো কী হবে অ্যালং উইথ কোলেস্টেরলের সাথে অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিনসের সাথে ইনকর্পোরেটেড ইনটু মিজেলস ভেরি একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এখানে ইনকর্পোরেটেড হলো। তারপরে কী হবে? দ্য মিজেলস আর ট্রান্সপোর্ট ইন দেম টু দ্য সারফেস অফ দ্য ইন্টেস্টিনাল এন্টেরোসাইটসে নিয়ে যাবে এবং এখানে তারা গিয়ে অ্যাবজর্বড হবে প্যাসিভ ডিফিউশনের সাহায্যে। তাহলে আশা করি তোমরা অ্যাবজর্পশনটা বুঝতে পারলে যে সিম্পলিয়েস্ট ফর্ম লিপিড ডাইজেশনের সিম্পলিয়েস্ট ফর্ম কী হবে ফ্যাটি অ্যাসিডস এবং মনোগ্লিসারাইডস বা গ্লিসারল, এতে গিয়ে কিন্তু তারপরে তারা গিয়ে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে এরা কী হবে অ্যাবজর্বড হবে ইন্টেস্টিনাল ট্র্যাক্টে। ওকে, এরপরে আমাদের রয়েছে নার্সিং ফাউন্ডেশন। তো নার্সিং ফাউন্ডেশনে 5টা কোশ্চেন আছে, তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা মিডওয়াইফারি গাইনেকোলজি তারপর ফার্মাকোলজি বিভিন্ন টপিক্সে যাব। আজকে এই পর্যন্তই থাকলো।